ফেমিনিস্ট ফ্যাক্টর লাইভ ভাবনা বিনিময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শামস, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আড্ডা। আজকে আমাদের আড্ডাটা একটু অন্যরকম। আমরা সাধারণত সবসময় একটু গুরুগম্ভীর আলোচনা করি, আজও আমাদের আসলে গুরুগম্ভীর আলোচনায় কিন্তু একটু আড্ডার ঢঙে। আমরা আসলে আজকে আড্ডার সাথে সাথে একটু গানও শুনবো, একটু কবিতাও শুনবো, একটু বইয়ের কথা বলবো, গানের কথা বলবো, আমরা সবই বলবো। কারণ আমাদের সাথে আসলে আজকে এমন দুজন গুণী মানুষ আছেন, যে দুজন গুণী মানুষকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের সেজন্য একটা আড্ডার মেজাজ এসেছে, বিশেষত আমার তো এসেছে। আমার বিশেষ করে এরা দুজনই বলতে গেলে আমার সমবয়সী। ফারহান আপা বোধহয় আমার একটু ছোট হবে, আর নির্ঝর তো আমার ছোটবেলার বন্ধু। তো আর বেশি দেরি না করে আমি আসলে পরিচয় করিয়ে দিই আগে সবার আগে। আজকে আমাদের আড্ডায় আমাদের সাথে আড্ডা মারতে এসেছেন উম্মে ফারহানা আপা। উনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের শিক্ষক সহকারী অধ্যাপক। এবং আরেকজন গুণী মানুষ নির্ঝর চৌধুরী, সে একাধারে সঙ্গীত শিল্পী, পরিচালক, একই সাথে সে রেডিওতে নানা রকম অনুষ্ঠান করে, খুবই জনপ্রিয়, এবং সে পরিচালক এবং সে শিক্ষক। সে মানে বহু গুণের অধিকারী একজন মানুষ, দুজন মানুষই। এবং ফারহানা আপার একটা বিশেষ, দুজনের ক্ষেত্রে আমি বলি, প্রথমে ফারহানা আপার কথা বলি। ফারহানা আপা আমার খুব পছন্দের একজন লেখক। তার লেখা আমি খুবই পছন্দ করি, এবং আমি তাকে সবসময় ফলো করি যে সে কি বই পড়ছে এখন। সে আমার দেখা পড়ুয়া মানুষদের একজন। মানে আমি যখন দেখি যে হ্যাঁ ওই বইটা আমিও পড়েছি, তখন আমার একটা বেশ শান্তি লাগে। আর যখন দেখি যে না এই বইটা সে পড়ছে যেটা, সেটা আমি পড়ি নাই, সাথে সাথে আমি সেটা লিস্টে রাখি যে ফারহান আপা যখন পড়তে মাস্ট, এটা খুব ভালো একটা বই। এবং সে ভালো সিনেমা দেখে প্রচুর। আর নির্ঝরের যেটা হচ্ছে, নির্ঝর হচ্ছে অসাধারণ গায়। আমরা নির্ঝরের গানের আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ফ্যান, এবং নির্ঝরের প্রচুর ফ্যান। সে সফল একজন শিল্পী, এবং এত অল্প বয়সে সে এত নাম করেছে, এবং তার নিজের প্রচুর ছাত্রছাত্রী আছে। সে এখন সঙ্গীত পরিচালনা করছে। সে খুব ভালো একজন গুণী মানুষ। তো নির্ঝর এবং ফারহান আপা দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ফারহান আপার কাছে আগে শুনি। অনেক ধন্যবাদ মুনমুন আপা। আপনার আপনি যা যা বললেন আমি খুবই মানে অস্বস্তিতে পড়ে গেলাম। কারণ আমি হচ্ছে খুবই মানে সাধারণ জীবন যাপন করি, সাধারণ মানুষ। আমি পড়াই, এটা আমার জীবিকা। এছাড়া যেটা হয় যে পড়াতে হলে তো পড়তেই হয় একটু, মানে যেহেতু সাহিত্য পড়াই, তো এই জন্য বিশ্বের বিভিন্ন সাহিত্য নিয়ে আমার একটু আপডেটেড থাকা মানে দরকার, থাকতে হয় অবশ্য। এরকম না যে জীবিকার তাগিদেই পড়ছি, এমন না, নিজের মনের আনন্দের জন্য পড়ি। এবং যেটা হচ্ছে যে কারণে আমার আজকের এই লাইভে আসা, আপনি যে টপিকটা বলেছিলেন যে বই পড়া এবং সংস্কৃতি চর্চা, এটা যে আমাদেরকে কতভাবে উপকৃত করে। মানে এটা যদি এমন হতো যে আমি ডাক্তার বা আমি অন্য কোনো পেশায় ব্যাংকে কাজ করি, তাহলেও কিন্তু ওই বই পড়াটা মানে সেটা বই যে কোনো রকমের বই হোক না কেন, সেটা গল্প উপন্যাসই হতে হবে এমন না। থিওরির বই কেউ পড়তে পারে, কেউ সেলফ হেল্প বই পড়তে পারে, কেউ অন্য যে কোনো বই পড়তে পারে। ওই
পড়ার ব্যাপারটা আর কি আমার নিজের ব্যক্তিগতভাবে আমাকে খুবই মানে এক ধরনের দেয়। ওই নির্ঝর যেহেতু রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই জন্য আমি আরো বলতে পাই, আমি যখন হলে থাকতাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন পড়তাম, হলে থাকতাম, আমার কোনো গান শোনার ডিভাইস ছিল না, কিন্তু আমার রুমে একটা গীতবিতান ছিল। তো মন টন খারাপ হলে আমি গীতবিতানটা পড়তাম, এবং আমার মনে, যেহেতু সুর ওভাবে নাই, আমি তো গাইতে পারি না, কিন্তু আমি হচ্ছে পড়ে আমার মনে হতো যে আমি গানগুলো শুনতে পাচ্ছি, মানে গান শোনার একটা অভাব বোধ, সেটা আমি গীতবিতান পড়ে পড়ে সে অভাবটা মেটাতাম। তো এটাই আর কি, যে বই পড়া, সেটা যে কোনো প্রকারের বই হোক, পড়াটা আসলে আমাদেরকে অনেক রিলিফ দেয়, অনেক ভাবে করে। আমাকে অনেকে বলেছে যে এসকেপিস্ট, হ্যাঁ আমি আসলে মনে হয় যে একটু এসকেপিস্ট আছি, মানে জীবনের কোনো মানে সমস্যা যেটা আসলে বাস্তব সমস্যা, সেটা থেকে এক একজন তো এক একভাবে রিলিফ নেয়। কেউ ছবি আঁকে, কেউ যারা ধার্মিক তারা হয়তো নামাজ পড়ে বা কোরআন তেলাওয়াত করে বা এরকম পূজা টুজা করে, যারা যে 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 ধর্মের আছেন উনি হয়তো বা সেই স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে সেই ইয়েটা খোঁজেন, সেই রিলিফটা খোঁজেন। কিন্তু আমার কাছে মনে হয় যে পড়া ছাড়া আর কোনো রিলিফ নাই আর কি, ওইটাই একমাত্র ডিলাইট, এবং ওইটা একমাত্র একদমই তাই। এরকম মনে হয়। তো এবং এই যে যে এখন যে কেমন আছেন জিজ্ঞেস করলেন, হ্যাঁ এখন আমরা সবাই কিন্তু খুবই ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এবং একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছি। তো এখানেও এই সময়েও আমাদের আসলে পড়াটা করতে পারে, মানে একই সঙ্গে হুম, আমাদের এই যে আপডেটেড থাকা বা আমাদের এখন কি করণীয় সেটা জানার জন্য যেরকম পড়া দরকার, একইভাবে আতঙ্ক এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আসলে পড়া একটা, পড়ার মানে উপরে আর কোনো ওষুধ নাই আমার একদমই কাছে মনে তাই, হয়। একদমই তাই। গানের ব্যাপারটাও তাই। নির্ঝর হুম হুম গান আমাদেরকে রিলিফ দেয়, আমরা যারা শ্রোতা তাদেরকে, যারা গায় তাদেরকেও তো দেয়। রবীন্দ্রনাথের গান নিয়ে আগে একটু কথা বলতে চাই, শুনতে চাই অ্যাকচুয়ালি তোর সাথে, যে অবশ্যই। রবীন্দ্রনাথের গান, সব গানই আমাদেরকে রিলিফ দেয়, রবীন্দ্রনাথ কিভাবে আমাদেরকে রিলিফ দেবে এই সময়টিতে? মানে আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথের গান শুনতে এক ধরনের হিলিং ট্রিটমেন্টের কাজ করে। শুধু গান শোনা না, আমি যদি গীতবিতানের কিছু গানগুলো পড়ি, প্রকৃতি বিষয়ে গান, এমনি যদি পড়ি, তাহলে কিন্তু সেটা আমাকে আমার নতুন ভাবে আমি বিশ্বকে দেখতে পারি। আমি যদি ধার্মিক হই, আমি সৃষ্টিকর্তাকে ডাকার ক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার আমার মধ্যে তৈরি হয়। আমি যদি রবীন্দ্রনাথের প্রার্থনা সঙ্গীতগুলো পড়ি, একইভাবে যখন এই প্রকৃতির গানগুলো পড়ি, তখন কিন্তু ঈশ্বরের প্রকৃতির যে সম্পর্ক, সেটা জানি যে অর্থনা করা যায়। মনে হয় না অন্য কারো লেখায় পেয়েছি এত অসাধারণ ঈশ্বরের বিভক্তি। নিঝর এবং কথাগুলো বোধহয় একটু কেটে যদি আমরা যাচ্ছে বলি তো। যে এখনকার, হুম, একটু আচ্ছা আহ, এখন কি এখন স্পষ্ট কি ঠিক শোনা আছে? যাচ্ছে? হ্যাঁ, এখন আমার মনে হয় এখন একটু ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, যেটা আসলে অনলাইনে আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য হ্যাঁ, এই প্রবলেমটা network-এর হয়ে কারণে। থাকে। একটু যদি জোরে, একটু জোরে যদি তুই বলিস, একটু আস্তে মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ট্রাই করবো আর কি যতখানি জোরে বলা সম্ভব। হ্যাঁ, সঙ্গীত শিল্পীদের একটু আস্তে কথা বলে আসলে। হ্যাঁ, না সেটা অবশ্য ঠিক। তাও গলার উপর চাপ দেওয়া যাবে না বেশি। না, আমরা আসলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেটাই তারপর বলবে সেটাই আমি সত্যি গান কথা। গাবো না, তখন বিপদে পড়ে যাব। তো এটাই আসলে আমার কাছে মনে হয় যে, এবং এখন যে সময়টা যাচ্ছে আমাদের আসলে সেই ক্ষেত্রে নিজেকে রিল্যাক্স করার ক্ষেত্রে, নিজেকে ধ্যানস্থ করার ক্ষেত্রে, এই ধরনের বিভিন্ন টেনশন অস্ত্র থেকে বাঁচার জন্য রবীন্দ্রনাথের গান হতে পারে। তুমি তাই। রবীন্দ্রনাথের গান আমার মানে সবসময় মনে হয়েছে যে রবীন্দ্রনাথ আমাদেরকে এই করোনার সময় নতুন করে শক্তি দিতে পারে। তার গান, কবিতা, তার সাহিত্য, শুধু রবীন্দ্রনাথের গানই না, যে কোনো গানের ক্ষেত্রেই আসলে আমরা আমাদের আজকের যে চিন্তার মানে আলোচনার জায়গাটা, আমরা আড্ডা দিতে যাচ্ছি যে গান শোনা। তোর কাছে কি মনে হয়, আমি নিঝরকে একটু আগে জিজ্ঞাসা করি যে আগে তোর কাছে কি মনে হয় যে গানের অনুষ্ঠানগুলোতে মানুষের আগ্রহ, যে লাইভ প্রোগ্রাম গুলো তুই করিস, ইতে না, টেলিভিশনে না, স্টেজে, সেই যে, মঞ্চে, হ্যাঁ, সেগুলোতে কি মানুষের আগ্রহ বাড়ছে নাকি এখন এই যে যানজট, ঢাকা শহরের নানা রকম দুশ্চিন্তায় এইখানে কি মানুষের আগমনটা একটু কমে গেছে? কি মনে হয় তোর কাছে? না, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে যদি অনুষ্ঠানগুলো সেভাবে করা যায়, তাহলে লোক সমাগমের ক্ষেত্রে এই যানজট এগুলো কোনো প্রবলেম হবে না। যেমন আমরা দেখি যে ক্লাসিক্যাল ফেস্ট যেটা হতে হতে 5 বছর ধরে বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্ট,
উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার মানুষজন সারা রাত ধরে উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে আমার একটা মহত্ব করছে। ঠিক একইভাবে আমরা যখন দেখেছি যে রবীন্দ্র উৎসবগুলো হয় বিভিন্ন সংগঠন করে রবীন্দ্রনাথের জন্মদিন, সেখানেও কিন্তু অনেক মানুষের সমাগম আমরা দেখি। তা আমার কাছে মনে হয় যে যদি আমরা অনুষ্ঠান উপস্থাপন করতে পারি আমি সুন্দরভাবে, তাহলে মানুষের আসার ক্ষেত্রে সেগুলো কোনো বাধা বিপত্তিতে দাঁড়ায়, বাধার কারণ হয়ে দাঁড়ায়। একদমই তাই। ফারহান আপা, আপনার কাছে একটা আমার প্রশ্ন, যে নির্ঝরকে যেটা বলেছিলাম যে গানের ক্ষেত্রে নির্ঝরও কিন্তু অনেক পড়ুয়া, সেও অনেক বই পড়ে। আবার আমরা আসলে সবাই এই বিষয়টা নিয়েই থাকি, আমাদের প্রাণের খোরাক তো এটাই, যে বই পড়া গান শোনা। তো আপনার কাছে কি মনে হয় যে আহ, আমরা খুব হতাশ হই মাঝে মাঝে, ভাবি যে এই জেনারেশন বলতে আমি বলছি যারা 90-এর পরে বা 2000-এর জন্মগ্রহণ করেছে, তাদের অনেকের মধ্যে বই পড়ার টেন্ডেন্সিটা অনেক কমে গেছে, এরকম একটা অভিযোগ আমরা পাই। তো আপনার ছাত্রছাত্রীরা তো সবাই ওই বয়সী বলতে গেলে, আপনি কি দেখেন, আপনার অবজারভেশনটা কি, যে আসলেই কি এই জেনারেশন বই কম পড়ে? আমি একদম পুরোপুরি একমত না এই বিষয়ের সাথে। মানে যেরকম এই যে রবীন্দ্রসঙ্গীতের কথা হচ্ছিল, তো আমার তো এমনিতে রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয়। আমি যখন মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, একটু বলে নেই আর কি, গল্পটা লোভ সামলাতে পারছি না গল্পটা বলার। সেটা হচ্ছে যে তখন এক সিনিয়র মানে গেলাম মাত্র ইউনিভার্সিটিতে, গেছি মাত্র 4-5 দিন বা এরকম। তো বটতলার নামে একটা জায়গা আছে, ওখানে খেতে বসে তো একজন সিনিয়র কি করো, কি কেমন, মানে কোথা থেকে বাড়ি, কি পরিচয় টরিচয় জানছে। আচ্ছা গান শোনা হয়, কি কি ধরনের গান শোনো? রবীন্দ্রসঙ্গীত শুনি। তো বলতেছে যে ও তাহলে তো তুই এলিট। তো এই যে এলিট মানে মানে আমি তো তখন মাত্র ফার্স্ট ইয়ার, তখন কত বয়স, 18-19 বছর। তো আমি হঠাৎ করে ভাবলাম কি গালি দিল, মানে খারাপ কিছু নেগেটিভ কিছু বললো নাকি? তো এলিট বলে মানে এটা কি মানে একদম সুইপিং কমেন্ট যে এলিট রবীন্দ্রসঙ্গীতের গান শুনে মানে এলিট ধরনের। তো আমার কাছে মনে হয় যে এই যে বার করে দেয়, উনি হয়তো বা বামপন্থী কোনো দলের ইয়ে ছিলেন বা কিছু। তো এই যে বার করে দেয় যে রবীন্দ্রসঙ্গীত শুনে মানে এলিট, হিন্দি গান শুনে মানে হচ্ছে ইয়ে আর কি, মানে হালকা, বা ও এরকম যে ভাগ ভাগ করে দেই না আমরা, যে বা উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে গিয়ে আমি তো আসলে যাতে উঠে যাওয়ার জন্য, আসলে তো কিছু বুঝে না, ও এমনি যাতে ওঠার জন্য উচ্চাঙ্গ সঙ্গীত ফেস্টিভ্যালে যায়, এরকম কিছু মানুষের মানে এক ধরনের ট্যাবু বা এক ধরনের বলা যায় যে কাজ করা। প্রেজুডিস, এক ধরনের হ্যাঁ প্রেজুডিস আচরণ মানুষের থাকে। তো এরকম পড়ার ক্ষেত্রেও তাই, মানে আমাদের ছেলেমেয়েরা যে একদম পড়ে না সেটা না, ওরা কিন্তু হয়তোবা আমি সিলেবাসে যেটা দিচ্ছি মানে এটা কিন্তু হয় যে আপনাকে বাধ্য করা হলো যে এটা পড়ে আপনার সেটাকে ডিসেক্ট করতে হবে, তারপর ওটার উপরে প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তখন কিন্তু পড়তে অতটা মজা লাগে না। তো অথচ আপনি নিজে ইচ্ছা করে পড়লে কিন্তু সেটা অনেক মজা লাগে, এরকম কিন্তু হয়। তো আমাদের ছেলেমেয়েরা হয়তোবা দেখা যায় যে অনেকে ওরা এমন অনেক কিছু পড়ে যেটা হয়তো আমি পড়ি নাই। মানে একটা ছেলে বা মেয়েকে দেখলাম যে ড্যান ব্রাউন সব পড়ে ফেলেছে। তো ড্যান ব্রাউনকে তো ধরেন যারা একটু ক্লাসিসিস্ট তারা বলবে যে না এটা পপুলার ট্রেন্ডের লেখা, মানে এরকম না। মানে ইভেন আমার শিক্ষক আছে মোহাম্মদ রফিক স্যার, উনি হচ্ছেন সালমান রুশদিকেও পাত্তা দিবেন না, মিলান কুন্ডেরাও তেমন একটা পাত্তা দিবে না। উনি বলবে যে দস্তয়েভস্কি পড়বো আমি 5 বার, আমি রুশদি পড়তে রাজি নেই, এরকম আর কি। তো এইভাবে যদি আমরা বার করি না, আমাদের ছেলেমেয়েরা হুমায়ুন আহমেদ পড়ে, তারা অনেকে হয়তো বা ইয়ে ওই যেটা বললাম যে ড্যান ব্রাউন, পাউলো কোয়েলহো অনেকে পড়ে। পাউলো কোয়েলহো নাম ইনফ্যাক্ট আমি শুনেছি হচ্ছে আমার এক ছাত্রের কাছ থেকে, যে যখন আমি নভেলের ক্লাস নেওয়া শুরু করলাম, দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম যে কার কোনটা প্রিয় নভেল, তো একটা ছেলে বললো যে আলকেমিস্ট। তো আলকেমিস্ট কার লেখা? কোয়েলহো। তারপরে আমি একটু সার্চটা দিলাম যে সে কে, তারপরে আমি জানতে পারলাম সেটাও আজকে থেকে আরো 5-6 বছর আগের কথা। তো ওরা হয়তোবা হয়তো আনা কারিনা সে পড়ে নাই, হয়তোবা সে দস্তয়েভস্কির ওই কি বলে একটা খুব বিখ্যাত আছে গ্যামলার, জুয়ারি, হ্যাঁ ওইটা হয়তো সে পড়ে নাই। কিন্তু তার মানে এটা না যে ওরা পড়ছে না, ওরা পড়ে। কিন্তু এই যে ভাগ করে দেয় যে না হুমায়ুন আহমেদ, শুধু হুমায়ুন আহমেদ পড়লে কিছু হবে না, বা আরে এটা পড়ো নাই তাহলে কি পড়ছো, শরৎচন্দ্র পড়ো নাই, এভাবে বলে যে আমরা মানে ডিমোরালাইজ করে দেই, এটা ঠিক না আমার কাছে মনে হয়। যে মানে ভালো সাহিত্য বলতে বা ভালো, ঠিক আছে ধরেন নির্ঝর রবীন্দ্রসঙ্গীত গায়, আমি শুনি, বা আপনি হয়তো রবীন্দ্রসঙ্গীত শোনেন, সঙ্গে হয়তো নজরুল সঙ্গীত শোনেন, কিন্তু কেউ যদি এখন মমতাজের গান শোনে, হ্যাঁ বন্ধু তুই লোকাল বাদ, এত হাজার ভিউ, এত লাখ লাখ কোটি কোটি ভিউ কি জন্য, মানে ক্যাচি ছিল গানটা, হ্যাঁ পোলাপান মজা পাইছে, তো ওরা শুনছে বা দেখছে, গানের কথার মধ্যেও ইন্টারেস্টিং অনেক কিছু ছিল। তো এটা হইতেই পারে যে সে রবীন্দ্রসঙ্গীত শোনে নাই, অতুল প্রসাদ শুনলো, বা অতুল প্রসাদও শুনলো না, সে হয়তো হয়তোবা ওই যে এন্ড্রু কিশোরের গানই শোনে, তো কি মানে গান তো সুর তো।
তো এরকম ভাবে পড়ার ক্ষেত্রেও আমার মনে হয় যে আমরা বলি যে এই জেনারেশন পড়ে না, কিন্তু আমাদের আগের জেনারেশনও আপনি অনেককে পাবেন যারা কিনা পাঠ্য সাহিত্যের বাইরে, ধরেন সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু পাঠ্য ছিল, ওর বাইরে কোনো নভেল কিন্তু সে পড়ে নাই। আমাদের জেনারেশন আমার মনে হয় এবং যে রুচির পার্থক্যটা সব জেনারেশনের মধ্যে হ্যাঁ হ্যাঁ সব জেনারেশনই থাকবে। একদম। আরেকটা জিনিস যে ওদের কাছে একটু অপশন বেশি আছে, যে আমরা যখন ছোট ছিলাম বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না, তো আমাদের বই পড়াটাই বিনোদন, যা পাই মানে যেগুলো নিষেধ করা, আম্মা আব্বা হয়তো বললো আনন্দবাজার দেশ পত্রিকার পূজা সংখ্যা এগুলো তোমরা পড়ো না, কিন্তু তোমাদের জন্য আনন্দ মেলা আনা হয়েছে, কিন্তু আমরা লুকায় লুকায় গুলো পড়ে ফেললাম, কারণ আমাদের অত অপশন আপনি ছিল না। কোনটা সবার আগে পড়ছেন বলেন তো? আমি সবার আগে লুকায় পড়ছি বুদ্ধদেব গুহর বাবলি, মাধুকরী, হ্যাঁ মাধুকরী আমাদের নিষেধ ছিল বড় বোনের হাতে ক্লাস 8 এ থাকতে। তুই কোনটা আগে পড়ছিস? সিদ্ধ বই লুকিয়ে পড়ছি মনে হয় মাসুদ রানা কয়েকটা। হ্যাঁ মাসুদ রানা নিষেধ ছিল, অনেক বাসায় মাসুদ রানা তিন গোয়েন্দা নিষেধ থাকতো। বাবা পড়তে মাসুদ রানা, আমি তিন গোয়েন্দা পড়তাম। হ্যাঁ মানা করে ওই বাবার কাছে লুকায় লুকায় একটা পড়েছিলাম। হ্যাঁ মানে তিন গোয়েন্দা পড়তে পারলেও মাসুদ রানা পড়া যাবে না, এরকম একটা ব্যাপার। তখন আমাদের জেনারেশনের মধ্যে এই ব্যাপারটা ছিল যে লুকায় বাথরুমে নিয়ে গিয়ে লুকায় লুকায় বই পড়া। তো নির্ভর আমরা আড্ডার ঢঙে চলে আসছি। আমার মনে হয় যে এখন আমরা একটা এলিট গান একটু শুনবো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি একটু শুনবো। আমরা একটু এলিট গান শুনি, কারণ অনেকক্ষণ কথা বলে ফেলছি। হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতই করি। একটা গান শোনাবো, যেটা আমি ভাবছিলাম যে আসলে আমরা মানে একটা মানুষ বই পড়ে এবং একজন মানুষ বই পড়ে না, দুজনের সাথে কিন্তু কথা বললে একটা পার্থক্য, চিন্তা ভাবনার মতামতের একটা পার্থক্য দেখলেই বোঝা যায়। এবং মানে এই দুই ধরনের মানুষ কিন্তু আসলে মিল কখনো হয় না, কেউ কিন্তু বুঝতে পারে না। যেমন আমি অনেক বই পড়ি, আমি যদি একজনের সাথে কথা বলি আসলে ওরকম বই পড়ার অভ্যাস নাই, তাহলে কিন্তু আমি একটা পর্যন্ত তার সাথে কনভারসেশন কিন্তু আগাতে পারবো না। নর্মালি গেমের মধ্যে একটা ডিফারেন্স হয়ে যায় আর কি, কথা বুঝে পায় না কি নিয়ে কথা বলবো। এরকম একটা গান ছবি না আছে যে খাঁচার পাখি, দুজন দুই জগতের বাসিন্দা, দুজনকে তারা কিন্তু কখনো বুঝতে পারে না। সেই গানটা বিশাল বড়, আমি একটু শোনাই। হ্যাঁ কিছুটা শোনাই। হ্যাঁ কথা কি আছে না? কথা কি আছে? হ্যাঁ এখন আমরা শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে, মনের পাখি ছিল একদা কি করিয়া মিলানো হলো, ছিল বিধাতার মনে। মনের পাখি বলে খাঁচার পাখি ভাই, উঠিতে যাই খাঁচার পাখি বলে মনের পাখি ভাই, খাঁচার পাখি মেরে মনের পাখি বলে না আমি সেখানে ধরে না দিব। খাঁচার পাখি বলে আমি কেমনে পরিবাহী তোমাকে ভালোবাসি তবু কাছে খাঁচার পাখি পাখি পরশ মুখে নীরবে চোখে চলে যায়, দুজনে হোকারে বুঝিতে নাহি পারে, বুঝাতে না রে আপনা, দুজনে একা একা জগতে মরে আসরে কহে কাছিয়া। মনের পাখি বলে আমি খাঁচায় দিবে না, খাঁচার পাখি বলে সকলে নাহি পরিবার। দারুণ দারুণ, চমৎকার। আমাদের আড্ডায় প্রাণ ফিরে আসলো কানে। নির্ঝর আসলে তো প্রশংসা করব না, কারণ তুই তো আমার শত্রু, কিন্তু আমার প্রশংসায় কিছু যায় আসে না, আসলে সবাই জানে। প্রথমে আমার প্রশংসা করে ফেললে একদম অনুষ্ঠানের শুরুতে,
হ্যাঁ, ভুল হয়ে গেছে, বিরাট বড় ভুল। একটু আলাদা কারণে বলতেই হয় এরকম আর কি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, ফারহা আপার কাছে একটু আসি। ফারহা আপা এই মুহূর্তে কি বই পড়ছেন? এখন কি পড়ছেন? আমি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে ডেভিড শেফ নামে একজন আমেরিকান লেখক, তার লেখা বিউটিফুল বয়। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল, হ্যাঁ অটোবায়োগ্রাফি বলা যায়। তার নিজের ছেলের যে ড্রাগস প্রবলেম ছিল, তার তার ডিভোর্সের পরে তার ছেলেটা তার সঙ্গে থাকে, তার পরবর্তীতে সে আবার বিয়ে করে, তার ওয়াইফ আবার বিয়ে করে অন্য স্টেটে চলে যায়। তো তারা জয়েন্ট কাস্টডি পায়। জয়েন্ট কাস্টডির কারণে বাচ্চাটাকে অনেক ব্যাক এন্ড ফোর্থ অনেক জার্নি করতে হয়, সান ফ্রান্সিসকো থেকে তার মা থাকে অন্য একটা স্টেটে, এরকম। তো ওই ছেলেটা যেভাবে ড্রাগস এর মধ্যে ঢুকলো এবং যেভাবে ফেরত আসলো, সেই পুরো জার্নিটা সেই বাবা মানে স্মৃতি থেকে লিখেছেন। উনি প্রথমে হচ্ছে ভূমিকাটাতে লিখছিলেন যে আসলে কিভাবে এটা ডিল করা যায়, এটা কি আসলে মানে বলার মতন বিষয় নাকি বলার মতন বিষয় না। তারপরে তার মনে হলো যে এটা তো আসলে একটা জাতীয় সমস্যা, সবার অনেকের এরকম ফ্যামিলিতে, অনেকের বাচ্চা, অনেকের বাবা, অনেকের ভাই বোন এরকম ড্রাগস নিয়ে ঝামেলা। তাহলে উনি যখন মানে কলাম হিসেবে লিখেছিলেন, তখন উনি অনেক অনেক ইয়ে রিসিভ করেছিলেন, মানে চিঠি রিসিভ করেছিলেন যে হ্যাঁ আমিও তোমার মতন একই সমস্যায় ছিলাম বা এসে। তো ওই বিষয়গুলো উনি হচ্ছে অ্যাড্রেস করছেন এই ইয়েতে, বইটাতে। তো এবং পুরোটা মানে ওই কিভাবে শুরু হলো সেখান থেকে শুরু হয়েছে, ওই পরে থেকে শুরু হয়েছে যে ও যে বাসায় আসলো না। এখন কি বিশ্বাস করবে যে ও আসলে এখন আর ড্রাগস নেয় না বা নিচ্ছে না? সেটা বিশ্বাস করবে নাকি বিশ্বাস করবে না? এখন বিশ্বাস করাটা মানে ও ইয়েতে যাওয়ার কথা বলছে, যে মিটিং যেখানে যারা সার্ভাইভার তারা একটা জায়গায় মিট করে এবং তারা নিজেরা কে কিভাবে স্ট্রাগলটা করছে সেই নিয়ে কথা বলে। তো ওইখানে ওই মিটিং এর কথা বলে ও রাতে ফেরে না। তো ওই তখন থেকে গল্পটা শুরু হয়, তারপরে পুরোটা ফ্ল্যাশব্যাক। তো আধা আধি আছি বইটা এখন করছি। তো আমার কাছে মনে হয় হ্যাঁ এটা একটা ফিল্মও নাকি আছে, ফিল্মটা আমি দেখি নাই। তো ইদানিং এখন কিন্তু মানুষ মানে বইগুলো যখন ফিল্ম অ্যাডাপ্টেশন হয়ে যায়, সবাই কিন্তু মানে ফিল্মটাই দেখেন। যে এর মধ্যে আমি পড়লাম ওয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ, অনেক ভালো একটা ফিল্ম, যেটা লিওনার্দো ডিক্যাপ্রিও ছিল আর জনি ডেপো ছিলেন। তো ওই দুই ভাইয়ের চরিত্র। তো বইটা যখন আমি খুঁজতেছি, তখন আমার এক বন্ধু বললো যে এটা তো ফিল্ম দেখে ফেলছো, এটা বই দেখে কি করে? কিন্তু বই আর কিন্তু আসলে আলাদা। ফিল্মে অনেক কিছুই আসে না, সেটা আসলে বইয়ে একদমই তাই। হয়তো আমি পেলে পরে দেখবো, আগে বইটা পড়ছি। নির্ঝর কি পড়ছিস এখন? আমার কথা কি এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে। প্রশ্নটা আবার আমি প্রশ্নটা মিস করেছিলাম, আমি যে হেডফোন আর মাইক্রোফোনের ঝামেলা ঠিক করছিলাম। হ্যাঁ, তুই কি পড়ছিস এখন সেটা জানতে চাচ্ছিলাম। এখন যেটা পড়ছি, আমার গতবারের বইমেলা থেকে যা কিনেছিলাম মানে 2019-এ এবং তার 2020-এ কিনে, তার মধ্যে মোটামুটি অর্ধেক এখনো পড়া হয়নি। তাই মোটামুটি যেটা হচ্ছে যে অনেকগুলো বই এই লকডাউনে পড়ে ফেলেছি, 3 মাসে এই কাজটা হয়েছে। এখন একটা বই পড়ছে, আমার রাইটার নামটা খেয়াল নেই, বিভিন্ন পৌরাণিক কাহিনী, আমরা যে বিভিন্ন বাগধারা পড়ি, যেগুলো ছোটবেলায় পড়েছি, বাগধারার আবার পিছনে বেশ কিছু মানে পৌরাণিক কাহিনী আছে, হিন্দু পুরাণের কি অন্য কিছু, আদিবাসীর কিছু সংস্কৃতি। তো ওই বাগধারা গুলোর পিছনে আসলে কি কি পুরাণের কাহিনী, সেই একটা বই আছে, ওই বইটা এখন পড়ছি, খুব ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি পড়ছি হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরীর গণতন্ত্রের অভিমুখে। আমার আবার ইদানিং উপন্যাস একটু কম টানে আমার, একটু এই ধরনের পলিটিক্যাল হিস্ট্রি পড়তে খুব ভালো লাগছে এবং পলিটিক্যাল বিশ্লেষণমূলক লেখাগুলো একটু ইদানিং ইটা আসছে, জানি না কয়েকদিন পরে আবার হয়তো উপন্যাসে ফিরবো, কবিতায় হয়তো ভালো লাগবে। এক এক সময় এক এক রকম ভালো লাগে আর কি। হ্যাঁ, এটা মুডের উপরে মনে হয়, মানে এক এক মুডে এক একটা ভালো লাগে। মানে যখন যে ছুটি বা একটু ট্রাভেল করে মানুষ, তখন মনে হয় একটু ফিকশন বা এগুলো বেশি ভালো লাগে। আবার সিরিয়াস, অনেক সময় সিরিয়াস পড়তে ইচ্ছা করে, অনেক অনেকে আমার কাছে একটা প্রশ্ন জানতে চায় যে বই পড়ার অভ্যাসটা, এটা তো আমাদের যারা আছেই, অনেকেই জানতে চায় যে বাচ্চাকে কিভাবে বই পড়ায় অভ্যস্ত করা যায়। এটা আমি আসলে দুইজনের কাছেই জানতে চাইবো। নির্ঝরের কাছে আমি জানতে চাইবো যে বাচ্চাকে কিভাবে সংস্কৃতি মনা করা যায়,
কিভাবে গানের দিকে আগ্রহী করে তোলা যায়, নাচের দিকে, মিউজিকের দিকে, চলচ্চিত্রের দিকে। ফারহানা আপার কাছে শিক্ষক এবং একজন মা হিসাবে আমি প্রথমে ফারহানা আপার কাছে শুনে নিচ্ছে যে বই পড়ার ব্যাপারে শিশুকে আমরা কিভাবে আগ্রহী করতে পারি। আমার মনে হয় অনেক বাবা মা এই বিষয়টা নিয়ে ভাবে, হ্যাঁ, কারণ মোবাইল, এখন গ্যাজেটের কারণে এখন বাবা মারা আরো চায়। আমাদের সমাজে এরকম একটা ছিল যে টিভি, বাইরের বই পড়া যাবে না, সিলেবাসের বইয়ের বাইরে বাইরে মানে আউট বই বলতো। যে অনেক ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে আমরা পেতাম বই, গিফট পেতাম, বা কিছু সেন্সরশিপের মধ্যে দিয়ে হলেও আমরা বই পড়তে পারতাম। কিন্তু অনেক ফ্যামিলিতে দেখেছি যে ওদের মানে গল্পের বই পড়াই যাবে না, এরকম ওরা লুকিয়ে লুকিয়ে বই পড়তো। বা এমনও হয়েছে যে ধার দিয়েছি বই, ফেরত আসলো না, কারণ কি বাবা বা বড় ভাইয়ের কাছে ধরা পড়েছে, বই নিয়েছে, মানে সিজ করলো, তারপর আর ফেরতই দিল না, এরকমও হয়। কিন্তু এখন উল্টা, এখন বাবা মারা চায় আরো ছেলে মেয়ে বই পড়ুক, বাবা মানে আচ্ছা সিনেমা দেখলে দেখ কিন্তু বইটাও পড়, এরকম আর কি। তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে ওই যে এখানে একটুখানি ডিক্টেটরশিপে যাইতে হবে। মানে ডিক্টেটরশিপ ইন আ সেন্স দ্যাট তাদেরকে গ্যাজেটের অপশনটা রাখা যাবে না, কারণ ওইটা তো ভিজুয়াল এবং অনেক বেশি মানে অ্যাট্রাকটিভ, অনেক বেশি হ্যাপেনিং। তো ওই তুলনায় বই হচ্ছে অনেক মানে জোলো, ওদের কাছে অনেক মনে হয় সিম্পল, মনে হয় সিম্পল লাগে। আমি এর মধ্যে আমার এক খালাতো বোনের বাচ্চার জন্য 2টা বই নিয়ে গেছি, আমার মেয়ের বই, যে ওকে পড়ে শোনানোর জন্য, কারণ ওর চোখ খারাপ হয়ে যাচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে। তো ওর বই 2টা হচ্ছে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি আর হচ্ছে মাটিল্ডা, ওই 2টাই রোয়াল ডালের লেখা ছোটদের বই। তো ওর বাবাকে মানে আমার ব্রাদার ইন লকে বললাম যে বইগুলো পড়ে শোনাই ওকে। তো কয়েক লাইন পড়ার পরে নাকি বললো এটা সিনেমাটা তো আমি দেখে ফেলছি। তো তারপর আর পড়া হলো না বইটা, কারণ হচ্ছে সিনেমা দেখে ফেলছি, গল্প তো জানি। তো এটা হয় যে ওকে আমার মনে হয় যে টাইম লিমিট করা, যে দিনে 2 ঘন্টার বেশি তুমি টিভি দেখতে পারবে না, বা আধা ঘন্টার বেশি তুমি ইউটিউব বা ওই যে গ্যাজেট ইউজ করতে পারবে না, এটা বন্ধ করে দেওয়া ছাড়া আমার মানে কাছে মনে হয় না। এটা খুবই মানে তালিবানি কায়দা মনে হবে যে মাথা নাই, মাথার ব্যথাও নাই, টিভি নাই দেখতে পারে। আমার বাসায় টিভি নাই আসলে, এবং মোবাইল ফোনও আমি অনেকদিন স্মার্টফোন ইউজ করি নাই, শুধুমাত্র বাচ্চাকে থেকে মানে দূরে রাখার জন্য। তো এখানে আদারওয়াইজ আমি আর কোনো ওয়ে দেখি না, যে যখন তার কাছে অপশন দেওয়া হবে বইও থাকবে, টিভিও থাকবে, একটা ট্যাবও থাকবে, তখন অবশ্যই ও বইয়ের দিকে আগ্রহী হবে না। কিন্তু একটা সময় পরে যখন সে বইয়ের মজাটা বুঝে যাবে, তারপরে কিন্তু অসুবিধা নেই। যেরকম আমার মেয়ের বয়স 13 বছর, ও কিন্তু বই পড়ে। ওর মানে দেখা ছবি মানে ওই হ্যারি পটার দেখে ফেলেছে, তারপরে ওই হ্যারি পটারের বইগুলোই সে অনেকবার করে পড়ে। তারপরে এরকম ওই চার্লি চকলেট ফ্যাক্টরির ক্ষেত্রেও ফিল্ম দেখার পরেও সে বইগুলো পড়ে। তো ওই বইটা তাকে যে অপশন দেয়, যে অনেক কিছু কল্পনা করে নেওয়ার সুযোগ, বা এই যে কল্পনা শক্তিকে করার মানে কি বলবো এটাকে, মানে বিকশিত করার যে সুযোগটা দেয়, যে বই পড়ে সে অনেক কিছু ইমাজিন করে নিতে পারে, এটা যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা যখন সে বুঝে ফেলে তার তখন আর কোনো সমস্যা নেই, তখন সে বই মানে আগ্রহী হয়। এবং হ্যাঁ হতে পারে বাচ্চারা অবশ্যই সিলেবাসের বইয়ের বাইরে অন্য বই বা খেলা বেড়ানো, এটা তার ভালো লাগবেই, এটা তো প্যারেন্ট হিসেবে আপনাকে কিছুটা কিছু কন্ট্রোল করতেই হবে, এটা আমার কাছে মনে হয়। কিন্তু ওই যে ওই অপশন থাকলে আর উপায় নেই। যেমন আমার ছোটটাকে আমি পারতেছি না, অনেক মানে কষ্ট হচ্ছে যে ওকে হচ্ছে মাঝে মধ্যে মারের ভয় বা বকার ভয় দেখিয়ে হলেও গ্যাজেটটা ওর কাছ থেকে নিয়ে নিতে হয়, কারণ ও এখনো পড়তে শিখে নাই। পড়াটা শেখার পরে হয়তো বা তাকে বই আগ্রহী করা যাবে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে একটু ডিক্টেটরশিপ ছাড়া উপায় নেই। একদমই আমার আমার কাছে মনে হয় যে শুধু ডিক্টেটরশিপ একটা অবশ্যই পয়েন্ট, এবং প্লাস আমার কাছে মনে হয় যে আমি যদি একটা ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে নিয়মের মধ্যে নিয়ে আসি যে রাতে ঘুমানোর আগে বই পড়া ছাড়া আসলে ঘুম আসে না, এই ব্যাপারটা যদি ওর মাথায় ঢুকে যায় একবার, যে অ্যাটলিস্ট ঘুমানোর আগে আমি বই পড়বো, তাহলে কিন্তু ওর বই এবং প্রচুর বইয়ের দোকানে নিয়ে যাওয়াটা, নির্ভর তুই তো অনেক ছোট ছোট বাচ্চার সাথে ডিল করিস, আমার মনে হয় যে গানের জগতে অনেক বাচ্চারা আসে গান গাইতে শিখতে, তুই কেমন দেখিস বাচ্চাদেরকে বাংলাদেশের সংস্কৃতি এবং বই সাহিত্যের প্রতি ওদেরকে কেমন আগ্রহী দেখিস তুই? আগ্রহী যেটা হয় যে এই ক্ষেত্রে মানে আমি যেহেতু আমার এখন যাদের শেখাই, আমার ছোট বাচ্চাদের যাদের শেখাই, তাদের বড় একটা অংশ হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা। তো যেটা হয় যে আমরা ছোটবেলা থেকে তাদেরকে মানসিকতা থাকে বেসিক্যালি একটা এক শ্রেণীর মানুষ, বাবা মারা মনে করে যে আসলে ইংরেজিতে দক্ষ হতেই হবে, এটা খুব দরকার। বাংলা শিক্ষক না শিক্ষক আমার বাচ্চাকে ইংলিশে কথা বলতে হবে, নাহলে সে স্মার্ট হবে না, জাতি উঠবে না। সেই সেভাবে যখন তাদের নার্চার করতে থাকে এবং
ওয়ান যখন থেকে বাচ্চা আসলে বাংলা বুঝতে না, ভাষায় বাংলা বলতে পারে না, ঠিক মতো ইয়েও করে না, এবং হয়তো বলিউড ডান্স দেখছে কিংবা ইংলিশ গান শুনছে, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ এখন কি হবে, আমার বাচ্চা তো আর মানে রবীন্দ্রনাথ বুঝে না, নজরুল বুঝে না, কি করবো? তখন তারা বাচ্চা করে পাঠায় যে গান শিখতেই হবে, নাচ শিখতেই হবে, নিয়ে আসে এরকম একটা শ্রেণী আছে। সেইভাবে আসলে বাচ্চাদের যদি জোর করি আমরা, তাহলে কিন্তু ছোটবেলা থেকে ওদের বিতৃষ্ণা হয়ে যাবে, সেটা বই পড়ার প্রতি হোক কিংবা গানের প্রতি, নাচের প্রতি, যেটার প্রতি হোক। ওদের আসলে ছোটবেলা থেকে বাবা মাকে এটার সাথে ইউজ টু করতে হয়। বাবা মা যদি নিজে একটা বই নিয়ে বসে, হয়তো বাবা মা বই পড়ার একদম বয়স থাকতে পারে, কিন্তু হয়তো বাচ্চা পাশে খেলছে, সে হচ্ছে একটা বই নিয়ে বসছে, বই পড়ছে, জোরে জোরে হয়তো পড়ছে বাচ্চাদের কোনো কমিক্স বা ছোটদের কোনো কথার বই, তাহলে কিন্তু বাচ্চার ইন্টারেস্টটা গ্রো করবে যে বাবা মা পড়ে আমিও পড়বো, কারণ বাচ্চা অনুকরণ করতে খুব পছন্দ করে। ঠিক একইভাবে যখন বাচ্চারা খাচ্ছে কিংবা অন্য কোনো কাজ করছে, টেলিভিশনে কিংবা সিডি প্লেয়ারে ভালো কোনো বাংলা গান ছেড়ে দেওয়া, কিংবা নাচের কোনো সুন্দর অনুষ্ঠান ইউটিউবে ছেড়ে দেওয়া, এগুলো দিয়ে যদি বাচ্চারা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়, তাহলে কিন্তু তাদের নিজেদের মধ্যে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে জিনিসটা করার কিংবা শেখার। তার চেয়ে আমরা যদি বলি যে না তোমাকে এটা করতেই হবে করতেই হবে, সব তাহলে ই প্রত্যয় যোগ করতে কিন্তু আসলে খুব সমস্যা তৈরি করে বাচ্চাদের ক্ষেত্রে। আমি যেটাতে ই প্রত্যয় যোগ করে বাচ্চারা তার থেকে কিন্তু দূরে চলে যাবে। এটা হ্যাঁ, এটা আমি কানটা তৈরি করা বা টেস্টটা তৈরি হ্যাঁ, করা আমার কাছে মনে হয় যে বাসায় যদি এখন ফারহানা আপার সন্তানরা যখন বাসায় সারাক্ষণ দেখছে নানান ধরনের বই এবং মা বইয়ের মধ্যে বসে আছে, বাবা বই পড়ছে, যেখানেই যাচ্ছে বই, নতুন নতুন বই আসছে, এবং তোর উম, তুই যখন শিশুদের ভেতরে একটা গানের আহ, সকালবেলা উঠে যদি আমি একটা রবীন্দ্রসঙ্গীত ছাড়ি, তাহলে অবভিয়াসলি আমার শিশুর কানটা তৈরি হবে যে সকালবেলার এনভায়রনমেন্টে রবীন্দ্রসঙ্গীতটা অটোমেটিকলি আজকে ভালো না লাগলে ওর কালকে ওর ঠিকই ভালো লাগবে, ওর মানে সুরটা আমি ভালো লাগবে। যেমন, আমাকে ছোটবেলায় কেউ বলেনি যে তুমি গান করো, তুমি এটা করো, বই পড়ো, কিছুই বলেনি, কখনোই প্রেশার দেয়নি। কিন্তু আমি দেখতাম যে মা রান্না করতে করতে ঘুম করে গান গাচ্ছে, মা মা- যখন বিটিভিতে যেত মাকে টিভিতে গান গাইতে দেখতাম, তো ওখান থেকে আমিও মার মতো গুনগুন করতাম। বাবা খুব বেশি হুম, বই পড়তো তা না, কিন্তু বাবা যেটা করতো, এই প্রতিদিন রাতে তখন ইয়ে ছিল রুশিদের উপকথা, সবাই নিশ্চয়ই পড়াই বইটা হ্যাঁ, রুশিদের উপকথা, একদম তো সেটা কুরুলের বাসায় ছিল। যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুরুলের যাও আর মানুষটা গোলরুটি, একদম একদম বাবা ইয়াগা। গোলরুটি, তো ছোট্ট গোলরুটি গোলরুটি, চলছে গুটি গুটি। বাবা হ্যাঁ, ইয়াগা। ওটা নিয়ে বাবা বলতো যে আসো, এই রাতের বেলা ঘুমানোর আগে একটা করে গল্প শেষ করতো আমাকে, বাবার পাশে শুতাম, বাবা বইটা পড়তো, আমিও পড়তাম, মানে কিন্তু বাবার মুখ থেকে শুনতে বেশি ভালো লাগতো। প্রতি রাতে একটা করে গল্প শেষ করা, এটা কিন্তু আমার মধ্যে আসলে আনকনসিয়াসলি বই পড়ার অভ্যাসে বা গানের প্রতি আগ্রহ তৈরি করে দিয়েছে। একদমই তাই, একদমই তাই। আমরা আবার একটু গান, একটু কবিতায় আসি। ফারহান আপার একটা কবিতা শুনি, ফারহান আপার একটা কবিতা শুনিয়ে তারপর নির্ঝর তুই ততক্ষণে ভাবতে থাক আমাদের তুই কি শোনাবি আজকে, এখন আচ্ছা, এখন কি শোনাবি কবিতার পরে। আমি ওই যে এটা এটা যে মানুষের আমার মনে হয় যেটা যে মানে সোশ্যালি আমাদের একটা চেঞ্জ হয়েছে, মানে আমরা সবাই এখন প্যারেন্টরাও এই যে এই গান কবিতা বা এই জিনিসগুলোকে তারা ওয়েস্ট অফ টাইম মনে করে। আমার মনে হয় যে যে ইয়েদের মধ্যে আমি এক ধরনের হতাশা দেখি, আহ, ছাত্রছাত্রীদের মধ্যে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে তো নাটক বিভাগ, সঙ্গীত বিভাগ, তারপরে ফিল্ম বিভাগ, এরকম অনেকগুলো বিভাগ আছে যেখানে এই জিনিসগুলো, কলা ভবনের এই বিভাগগুলো, তো ওদের মধ্যে আমি অনেক সময় দেখি যে বাবা মা পড়তে দিতে চায় নাই। ফিল্মে পড়তে, একটা ছেলে এরকম আছে আমাদের স্টুডেন্ট, সে ফিল্মে চান্স পেয়েছিল, ফিল্মে পড়তে চেয়েছিল, তাকে জোর করে ইংরেজিতে পড়তে বলা হয়েছে। তো এরকম যে ফিল্ম করে কি হবে বা গান করে কি হবে, নাটক করে কি হবে, কি চাকরি পাবা, এরকম একটা ব্যাপার থাকে, আগ্রহ আগ্রহ মানে উৎসাহিত করা হয় না। তো এই যে উৎসাহিত না করা, এটার পিছনে একটা ইয়ে আছে যে যখন মানে সবাই কেরিয়ার, আগের দিনে ব্যাপারটা ছিল যে বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়বে, আহ সে জ্ঞান চর্চা করবে, সে মানে স্কলাররাই বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন তো আর তা নাই, বিশ্ববিদ্যালয়টা আসলে ট্রেনিং সেন্টারের মতো। তো যে ট্রেনিং নিয়ে কাজ হবে, লাইক ফিনান্স এন্ড মার্কেটিং পড়লে কাজ হবে, চাকরি পাবে। ফিল্মে পড়লে তো সেই ট্রেনিং আসলে সেই দেশে কাজে লাগাতে পারবে না, তাহলে দরকার নাই। তো এই জিনিসটা একটা আমার মনে হয় মানে আমাদের সারা সারা দেশেই বা আমাদের সব জেনারেশনেই ব্যাপারটা এরকম যে প্র্যাকটিক্যাল যেটা করলে আসলে আর্থিক বা মনিটারি কোনো লাভ আছে, সেটার দিকে আমাদের যাওয়ার একটা প্রবণতা। তো এবং এই প্রবণতাটাও মূলত এই যে এই না পড়ার কারণে। হুম, দেখবেন আপনি যে মানে যেসব প্যারেন্টরা আসলে আহ, নিজেরা পড়েছেন এবং পড়তে দিয়েছেন, পড়তে বলেছেন, তাদের মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আমার ছেলে 3টা ফ্ল্যাট কিনবে, 2টা গাড়ি কিনবে। এই চিন্তাটা তাদের মধ্যে নাই, বরং যাদের মধ্যে বা যারা হয়তো পড়েছেন কম বা এই সংস্কৃতি
থেকে একটু দূরে ছিলেন তাদের মধ্যেই চিন্তাটা যে যেমনি হোক একটা কর্পোরেট চাকরি তো পাইতে হবে, এরকম একটা চিন্তা আমার মনে হয়। আমি জানি না, এটা আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আমি অনুমান করে বলছি যে ওই যে যারা ওই কালচারাল ইয়েটার মধ্যে থাকে, যারা ওই বইটা পড়ে, যেরকম আমার আমার ফ্যামিলিতে আমার মনে আছে যে আমার বাবা খুবই হাম্বল লাইফ লিড করতেন, কিন্তু যে যে বই পড়া বা আচ্ছা একটা সিনেমা হচ্ছে ধরেন পাকিজা হচ্ছে বা মুঘলে আজম হচ্ছে, তখন ডিডি মেট্রো বা এরকম ইয়েগুলো ছিল, তখন তো এত কেবল এত চ্যানেল ছিল না, কিন্তু হলে বলতো যে যে ইয়ে হচ্ছে মুঘলে আজম হচ্ছে আর দেখি এরকম। বা বিশ্বকাপ খেলা হচ্ছে চল দেখি, বিশ্বকাপ তো প্রত্যেক বছর হবে না, পরীক্ষা সব প্রত্যেক বছরই হবে, আগে খেলা দেখ তারপরে পড়া এরকম করতে। তো আমরা ভাই বোনরা কেউ অ্যাম্বিশাস না যে আমাদের টাকা পয়সা রোজগার করতে হবে, আমাদের সেই সফলতার সংজ্ঞায় যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা যদি ভাবি যে কিছু করতে পারবে না, বাবা বলে না যে বাইরের বই পড়িস না, আগে বাবা অনেক বলতে বলে কিন্তু এবং তুই যেটা বললি যে নির্ঝর যে গান শিখতেই হবে, কেন এটা তার একটা বাড়তি কোয়ালিটি হিসাবে পুশ করছে, তার মানসিক উৎকর্ষের জন্য কিন্তু করছে না, সে একটা ভালো মানুষ হবে এটার জন্য না, তার সাকসেসের জন্য করছে। খুব হতাশাজনক, কিন্তু আসলে পড়ালেখা বা গান সিনেমা এইসব যে সংস্কৃতি চর্চার জায়গাটা কিন্তু আসলে আমাদের মনটাকে ওইভাবে তৈরি করে, এট দ্য সেম টাইম বাবা মার মনটাকেও তৈরি করে, সেই ওয়াইডনেসটা আসলে আসে ওইভাবে। ফারহানা আপা, একটা কবিতার জন্য আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, আমি তো হচ্ছে আমি লিখি হচ্ছে গল্প আর ফেমিনিস্ট ফ্যাক্টরি কয়েকটা কলাম লিখলাম রিসেন্টলি, তিন চারটা মনে হয় না এই লকডাউনের মধ্যে। তো এছাড়া আমি এমনি কবিতা যে পড়ি লাইভে এসে এটার মানে অনেক বড় বড় কবিদের কবিতা মাঝে মাঝে পড়ি। তো আজকে আমি একটা কবিতা পড়তে চাই, সেটা হচ্ছে আব্দুল্লাহ আল মুক্তাদির, আমার কলিগ, সে মানে বাই চান্স আমার কলিগ, আসলে একজন প্রকাশিত কবি সে, তার আরো 2-3টা কবিতার বই আছে, 2টা না এটা মনে হয় তার 3য় বই। তো এই কবিতাগুলো আমার পড়ার ইচ্ছা ছিল লাইভে, যে শুক্রবারে মাঝে মাঝে এসে পড়তাম, যে মানে ভালো লাগতো নিজেরই, যে কয়জনই দেখে 5-6 জনই হয়তো দেখে আমার লাইভ, কিন্তু পড়তে ভালো লাগতো। তো এই ফেব্রুয়ারি মাসে আমি ভাবছিলাম যে তার এই ফেব্রুয়ারিতে এই বইটা বের হয়েছে বইমেলায়, তার বই থেকে একটা কবিতা পড়বো। তো তারপর মার্চে লকডাউনই হয়ে গেল, ফেব্রুয়ারিতে আমি বাসা চেঞ্জ করেছিলাম, সব মিলিয়ে পড়া হয়নি। তো আজকে যেহেতু সুযোগ পাওয়া গেল, আমি আব্দুল্লাহ আল মুক্তাদিরের যুদ্ধ যুদ্ধ রুদ্ধদিন নামের বই থেকে একটা কবিতা পড়ি, শেষ কবিতাটা, নাম কবিতাটাই। যুদ্ধ যুদ্ধ রুদ্ধদিন, এমন যুদ্ধ যুদ্ধ রুদ্ধদিন, এমন উতল উজ্জ্বল সন্ধ্যা, আলোয় জ্বলে বলে যাচ্ছে পায়ে চলার পথ, তুমিহীন তোমার শহরে, এখানে রক্তজবা ফুটলে ছড়ায় ছাতিম ফুলের ঘ্রাণ, এখানে অভিমানে অনন্তকাল বৃষ্টি হয়, আর জলের ছলে উঠতে থাকে আকাশ মন মাটি, এমন যুদ্ধ যুদ্ধ রুদ্ধদিন, তোমার শহর তুমিহীন। তো মুক্তাদির আমার কলিগ কোনোভাবে, মানে কলিগ হয়েছে পরে, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন আমার সহকর্মী। তো তার কবিতাগুলো যেটা মানে শুরু থেকেই আমি তার সবগুলো কবিতাই যেহেতু পড়েছি, তার কবিতাগুলো আস্তে আস্তে কিছুটা মানে কিছু জিনিস ছিল যে বেশ অ্যাবস্ট্রাক্ট এবং মানে বিষণ্ণ ধরনের একটা ব্যাপার ছিল। আর এই লাস্ট যে বইটা যুদ্ধ যুদ্ধ রুদ্ধদিন, এখানে কবিতাগুলোতে আমার মনে হলো কোনো কারণে ইয়ে হয়েছে, ওই জায়গার একটা প্রভাব থাকে না, ভৌগোলিক আবহের একটা প্রভাব থাকে, যে গত কয়েক বছর ধরে ময়মনসিংহ থাকতেছে, তো ময়মনসিংহ শহরের একটা মানে ইমেজারি মনে হয় পাওয়া যায়। এটা আমার ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে, যে ও যে এখানে থাকছে মানে এখানে লোকালিটির একটা ইয়ে আছে, তো মানে ভাইব আছে, প্লাস যে আবহাওয়া, যেটা মানে আবহাওয়া ঠিক না তো নাম কি বলে, ক্লাইমেট মানে জলবায়ু, তো এই জলবায়ুর যেটা যে আমাদের এখানে মানে বৃষ্টিটা ইয়েটা, এই সব কিছু মিলিয়ে আমার কেন যেন মনে হয় যে এই পরিবেশের বা ত্রিশালে আমরা যেখানে কবি বা লেখকের লেখার ক্ষেত্রে একটা খুব বেশ একটা পরিচিত একটা ব্যাপার, যে তারা যেখানে অবস্থান করেন তার ক্ষেত্রটা অনেকখানি। নির্ঝরের কাছে আসি, নির্ঝর কি গান শুনবো এখন? এবার রজনীকান্তের একটা প্রার্থনা সঙ্গীত শোনাই, কি বলিস? খুব ভালো হয়, দারুণ। আপা, রজনীকান্তের তুমি নির্মল করো মঙ্গল করে, তুমি মোর মুছাবে
তব পূর্ণ কিরণ দিয়ে যাক মন, মোহ কালিমা ঘুচায়ে মোর মোছে তুমি নির্মল করো মঙ্গল করে তুমি মোর মোছে। অসাধারণ। আসলে এই গানটা আমাদের এই সময় খুব মানে একটা এমন একটা ডিপ্রেসিভ টাইমের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আহ আপা, এই যে করোনা, আমরা বলছি যে আমাদের লকডাউনে থাকতে হলো, নির্ঝর তোর কাছেও আমার একই প্রশ্ন থাকবে যে আমরা সবসময় বলছি যে আমাদের ভেতরে এক ধরনের মিনিমালিস্ট ব্যাপার আসবে, আমরা এনভায়রনমেন্টের ব্যাপারে চিন্তা করব, আমরা পাশের বাসার মানুষটিকে ভুলে গিয়েছিলাম, তাকে নিয়ে ভাবতে শুরু করব, আমরা অনেক কিছু নিয়ে ভাববো এখন। আহ আসলে কি আমরা আসলে বেশ কয়েক মাস তো হয়ে গেল, আমরা পৃথিবীর এই নতুন পরিস্থিতিতে আসলে কি আমরা নতুন করে ভাবা শুরু করতে পেরেছি? আমার যেটা মনে হয় যে আসলে প্রথম দিকে আমাদের সবার একটা আশা ছিল যে হয়তো আমরা এখন পরিবেশের প্রতি যত্ন নেওয়া শিখবো, অন্যান্য প্রাণীকে ভালোবাসতে শিখবো এবং নিজেদের ভুলগুলো বুঝতে শিখবো। প্রথম 1 মাস 1.5 মাস এরকম মনে হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে লকডাউন যখন উঠে যাচ্ছে, মহামারীর আতঙ্ক যখন মানুষের মধ্যে থেকে কমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি মানুষ আবার আগের মতোই হিংস্র হয়ে যাচ্ছে, আগের মতোই স্বার্থপর হয়ে যাচ্ছে, আগের মতোই হানাহানি রেষারেষি মত হচ্ছে। আসলে আমি খুবই নিরাশের ব্যাপারে যে আসলে আমরা যে ভাবছিলাম যে পরিবর্তনগুলো মানুষের মধ্যে আসবে, সেটা আসলে আসেনি। যাদের পরিবর্তন গুলো এসেছে তাদের মধ্যে আগে থেকে আসলে এই ধরনের কনসাসনেস ছিল, এখনো আছে, কিন্তু যাদের মধ্যে আসলে আগে ছিল না তাদের মধ্যে আসলে এখনো পরিবর্তন আসেনি এবং আসলে কিছুতে আসবে না এই পরিবর্তন, আমার যে মনে হয়, যাদের চেঞ্জ না হওয়ার। গান, কবিতা, সাহিত্য, আমাদের এইভাবে চিন্তা করার জায়গাগুলোকে যদি আমরা আরো প্রসারিত করতে পারি, তাহলে কি আমাদের সোসাইটির এই যে একটা নেতিবাচক দিক তৈরি হয়েছে, সেই জায়গাগুলো কি সুস্থতার দিকে হাঁটবে? আপা আমার এবং মনে হয় যে আসলে আমাদের কিন্তু হ্যাঁ, শিক্ষার একটা অবক্ষয় কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে হয়ে আসছে। মানে আমরা যদি স্কুল কলেজের সিলেবাস গুলো দেখি, পাঠ্যক্রম গুলো দেখি, এখানে কিন্তু ভাড়া পাচ্ছেন আরো ভালো করতে পারবেন যে আমাদের কিন্তু মানসিক বিকাশের জন্য কোনো সিলেবাস তৈরি হয় না। আমাদের যে সিলেবাসটা আমরা পড়া এবং আমরা যা পড়াশোনা করেছি মনে হয় যে আমাদের কিন্তু টোটাল হচ্ছে মার্কস বেশি পাওয়া, কত বেশি মার্কস আমি ভালো করতে পারবো, এবং তার সাথে প্রকৃতি পরিবেশের কিন্তু কোনো সম্পর্ক নাই। কিভাবে ভালো মানুষ হওয়া যাবে এরকম কিন্তু কোনো কিছু আমাদের শেখানো হয় না। তো এরকম একটা অবক্ষয় যখন আসলে ছোটবেলা থেকে শিক্ষাক্ষেত্রে হয়ে আসতে থাকে, তখন আসলে এই ধরনের গান, কবিতা কিংবা এই ধরনের মহামারী আমাদের ভিতরে কতখানি মানসিক পরিবর্তন ঘটাবে এটা আসলে আমি জানি না। তো আমরা যতখানি নিজেরা মানসিক বিকাশের উপাদান পেয়েছি সবটুকু কিন্তু পরিবার থেকে পেয়েছি, কিংবা হয়তো কোনো শিক্ষকের কাছ থেকে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলে পেয়েছি। শিক্ষাক্রম কিংবা পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে যে এই ব্যাপারটা আসার কথা সেটা কিন্তু আসেনি। তো এই ক্ষেত্রে আসলে খুব কঠিন মানসিক পরিবর্তনটা ঘটানো। আপা, শিক্ষকদের কিন্তু একটা বড় ব্যাপার আছে যে আমরা কিন্তু শিক্ষক ধরেন সিলেবাসে নেই, কিন্তু শিক্ষকরা যখন ক্লাসে লেকচার দেন তখন কিন্তু শিক্ষার্থীদের সাথে তার যে একটা রিলেশন হয়, অনেক শিক্ষককে কিন্তু আমরা অনেক শিক্ষকের থেকে আলাদা করে ফেলি, যে ওনার কাছে গেলে আমার আত্মার শান্তি হয় বা আমি অনেক নতুন কিছু শিখি। আপনার কি মনে হয় যে এই ভূমিকাটা কি শিক্ষকরা পালন করতে পারছেন? এই যে অবক্ষয়ের জায়গা থেকে শিক্ষার্থীদের টেনে তোলা, একটা নতুন কিছুর দিকে আগ্রহী করে তোলা, সেটা সেই কাজটা কি শিক্ষকরা করতে পারছেন আসলে? হ্যাঁ, আমার মনে হয় অনেকেই চেষ্টা করেন, অনেকে আবার উল্টোও করেন। উল্টো করেন এই অর্থে যে মানে ডিমোরালাইজ করে ফেলেন যে এই তোমাকে দিয়ে কিছু হবে না। একটা শিক্ষক যখন বলে যে তুমি তো মানে কথাই বলতে পারো না, তুমি কিভাবে বিসিএস এ কোয়ালিফাই করবা, কিভাবে ইয়েতে গিয়ে কথা বলবা, এরকম যখন যদি কেউ মানে যদি কখনো বলে থাকেন কোনো শিক্ষক, তখন ওইটা কিন্তু ছেলে মেয়েগুলোর জন্য ফেটাল হয়। এমনিতেই ওই যে আহ, অনেক ছেলে মেয়ে ডিপ্রেশনে থাকে, অনেক হতাশায় থাকে, অনেক। এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ইয়ে করে লকডাউনের আগে কিছুদিন আগে সুইসাইড করেছিলেন, গলায় গলায় ওড়না দিয়ে প্যান থেকে ইয়ে করে। তো এটা জানার পর দিন আমার ক্লাস নিতে হলো, এবং আমি তখন খুব মানে আমি না আমার প্রিপেয়ার্ড লেকচার আমি দিতে পারছিলাম না।
আমার মনে হচ্ছিল যে আমার ছেলে মেয়েদের মধ্যে এরকম কেউ না কেউ নিশ্চয়ই আছে যে কোনো না কোনো একটা অজানা কষ্টে ভুগতেছে, কোনো এমন কোনো ডিপ্রেশন যেটা ও কাউকে বলতে পারতেছে না, হয়তো ওর ক্লাসমেট, রুমমেট, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কাউকেই বলতে পারতেছে না। তো তাহলে এরকম কি আমি এদের এই যে 50 জন বসে আছে আমার সামনে, আমি কি কালকে বা পরশুদিন তাদের কারোর এরকম খবর শুনবো? আমার খুব ভয় লাগছে। এবং ভয় লাগার পর আমি যেটা করলাম, আমি আমার মানে পড়ানোর সাবজেক্ট বাদ দিয়ে আমি তাদেরকে একটা গল্প বললাম। গল্পটা বলে আমি বললাম যে মানে গল্পটা আমি এখানে হয়তোবা মানে আমি জানি না, সময় আমাদের তো খুব বেশি হয়ে গেছে, আমি তারপরে 2-3 লাইনে মনে হয় বলতে পারি। তো গল্পটা এরকম যে একটা লোক কাঠ কাটছিল কাঠুরে, সে একটা বনে কাঠ কাটে, সেখানে বাঘ, ভয়ঙ্কর নরখাদক বাঘ আছে, সেটা তাকে তাড়া করলো। সে দৌড়ে গেল নদীর কাছে, ওখানে দেখলো যে একটা কুমির। তো সেই কুমিরের ভয়ে অন্যদিকে গেল, গিয়ে ওখানে একটা খাদে পড়ে গেল। খাদে পড়ার সময় কাঁটালতায় পা হড়কে সে পড়ে গেল নিচে। তো নিচে পড়তে পড়তে দেখা যাবে যে মানে দেখা গেল যে তার পা কেটে রক্ত বেরোচ্ছে, কারণ কাঁটালতাটায় তার পায়ে ক্ষত তৈরি হয়েছে। তো সেখানে আবার একটা গাছ, সে অনেক মৌচাক, সেই যেহেতু সে পড়ে গেছে হুড়মুড় করে, তো ওখানে একটা আন্দোলন তৈরি হলো। তো ওই জন্য মৌমাছিগুলো স্ক্যাটার্ড হয়ে গিয়ে তাকে কামড়াতে থাকলো। তো তার অবস্থাটা কিরকম, সে মাথা নিচের দিকে খাদে পড়ে যাচ্ছে, পড়ে গেলে মারা যাবে, এবং উপরে তার বাঘ, নদীতে কুমির। এই অবস্থায় তার মুখে একটু মৌচাকের একটা মধু এক ফোঁটা পড়ে। তো সে চেটে খেয়ে দেখে যে আরে মিষ্টি তো। তো এই যে মানুষের যে এত অসহায় অবস্থা, এত ভয়ঙ্কর কষ্ট, এত কিছু, তারপরেও কিন্তু ওই মধুর স্বাদটা আমরা ডিনাই করি না। এটাই লাইফ। এভাবেই আমাদের কিন্তু বেঁচে থাকতে হয়, প্রত্যেক দিন অনেক অসংখ্য যুদ্ধ করে, অসংখ্য কষ্ট। তো এটা আমি বললাম, আমি জানি না এটা কোনো আসার হয়েছে কিনা তাদের উপর, কিন্তু আমি এরকম মানে বলি বা বলার চেষ্টা করি, বা কাউকে মানে আমি অন্তত পার্সোনালি তাদের কোনো যদি কোনো সমস্যা হয় তারা আমার কাছে আসতে পারে, এইটুকু জায়গা খোলা রাখি যে আমার রুমে দরজায় কেউ নক করতে পারে, ক্লাসের বাইরেও কোনো কিছু। এবং আমার ধারণা আমার অধিকাংশ সহকর্মীরাই এইটুকু স্পেস দেন, এবং এটা দেওয়াটা খুব জরুরি ছেলে মেয়েদেরকে। কারণ ইয়াং জেনারেশন তো এমনিতেই নানান রকম চাপে, এই যে সেশন জ্যাম, এখন তো একটা বিরাট সেশন জ্যামে পড়বো আমরা, কারণ ক্লাস নিতে পারছি অনলাইনে, অনেক ছেলে মেয়ে অনলাইন ক্লাস করতে পারছে না, তাদের সেই আর্থিক সামর্থ্য নাই, বা হয়তোবা এমন কোন রিমোট এরিয়ায় থাকে সে, যে সে হয়তোবা ডেটা তার আছে কিন্তু নেটওয়ার্ক যথেষ্ট ভালো না, তো সে ক্লাস করতে পারছে না। তো এই যে সিচুয়েশন, তারপরে আমরা পরীক্ষা নিতে পারবো না, সেশন জ্যামে পড়ে যাবে। এমনিতেই দেখা যায় যে চাকরির বয়স টয়স এরকম চলে যায়। তারপরে যারা এমনি এই যে এরকম কলা ভবনের সাবজেক্ট গুলো পড়ে, যারা ফিনান্স ব্যাংকিং বা এরকম কর্পোরেট চাকরি পাওয়ার মতন সাবজেক্টে পড়ে না, সেই ছেলেগুলোর ফ্যামিলি থেকেও একটা প্রেশার থাকে, ছেলেগুলোর প্রেশার থাকে গার্লফ্রেন্ডদের বিয়ে হয়ে যাচ্ছে বা এরকম নানান রকম। তো এই প্রেশারের মধ্যে যখন ওকে মানে ডিমোরালাইজ যদি আমরা করে ফেলি, তাহলে আসলে খুব মানে ক্ষতি, বড় ধরনের ক্ষতি, অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। তো ওইটা আমি চেষ্টা করি যে ব্যাপার না, মানে গ্রেড খারাপ পাইছো ভালো পাইছো কোনো সমস্যা না, নেক্সট টাইম গ্রেড হবে, বা গ্রেড যতটুকু মানে খারাপও হলো, গ্রেডই শেষ কথা না, এরপরে জীবনে অনেক কিছু আছে, অনেক স্কিল ডেভেলপ করার আছে, ভালো চাকরি না পেলে খারাপ চাকরি করেও জীবনে ভালো থাকা যায়। মানে এভাবে আমি চেষ্টা করি। আমি জানি না হয়তোবা এটা কোনো প্যারেন্ট বা অন্য কোনো শিক্ষক বা কেউ হয়তো এটাকে খারাপ ভাবেও নিতে পারে, যে আপনি নিজে অ্যাম্বিশাস না, আপনি ছেলে মেয়েদেরকে অ্যাম্বিশাস করে বড় করতে পারেন না, হয়তোবা এরকম বলতে পারে অনেকে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বিশন বা সাকসেস, সাকসেস বলতে আসলে আমরা কি বুঝি? মনিটারি সাকসেস বুঝি, যে অনেক টাকা রোজগার যে করে সেই সাকসেসফুল, তা তো না। এই লকডাউনের মধ্যে আমার এরকম অনেক লোকজনের সাথে আলাপ হলো, যারা কিনা অসম্ভব ফ্রাস্ট্রেটেড এখন। কারণ কি, মানে সে আর কোনো ভাবে তো কোনো করতে পারছে না, স্পেশালি যারা কনজিউমারিস্ট জীবনযাপন করে, যে শপিং বা এই যে ভালো জামা কাপড়, ভালো পারফিউম, এই বেড়ানো, এই সেই, তাদের জন্য আরো বেশি যে কারণ সে তো মুক্তিগুলো ওভাবে পায়। আপনি ধরেন একটা বই পড়ে কনজিউম করার যে অভ্যস্ততা, সেখান থেকে আসলে আমাদের ফিরতে হবে গানের কাছে, ফিরতে হবে বইয়ের কাছে, ফিরতে হবে চলচ্চিত্রের কাছে, ফিরতে হবে সুস্থ জীবন যাপনের দিকে, একটা মানবিক পৃথিবীর দিকে। এবং আমি ছোট্ট করে একটু জানতে চাই দুজনের, মানে ফারহানার কাছে জানলাম যে শিক্ষক হিসেবে তার চিন্তার জায়গাটা এবং তিনি কিভাবে করেন। নির্ঝর, তুই তো সঙ্গীত শিল্পী এবং তুই সংগঠন করছিস, পরিচালনা করছিস, ছেলে মেয়েদের তৈরি করছিস, তুই আর কি ভূমিকা পালন করছিস তোর মনে হয়, বা কি প্ল্যান বা তোর কোনো ড্রিম আছে কিনা, যে এই যে একটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি থেকে একটা
কালচারাল সোসাইটির দিকে। আমরাই আসলে সমাজটাকে গড়বো, আমাদেরকে হতাশ হলে চলবে না। আমাদের যে কয়জন মানুষকে পাবো তাদেরকে নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। দুজন মানুষও যদি কথা আমাদের শোনে, সেই দুজন আরো দুজনকে বলবে, চারজন শুনবে। তো আমরা সেই জায়গাটা থেকে তোর চিন্তাটা একটু শুনতে চাই সংক্ষেপে, যে তুই কিভাবে এনকারেজ করছিস যে বাচ্চাদেরকে। আমার কাছে যেটা মনে হয় যে অশান্তি, মানুষের মধ্যে যে অশান্তি হয়, তারপরে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়, তার পিছনে একটা কারণ থাকে যে সবাই মনে করে যে আমাকে জিততে হবে, আমাকে সবাইকে জিতে সামনে এগিয়ে যেতে হবে। এটা বাদ দিয়ে যদি আমরা শেখাতে পারি না সব, আমি আমার পাশের জনকে নিয়ে সামনে এগিয়ে যাব, কিংবা আমার পাশে যদি একটা এগিয়েও যায় কিছু আসে যায় না। হ্যাঁ, জীবন তো আসলে একটাই। তো তাহলে কিন্তু অস্থিরতা, অশান্তি অনেক কিছু কমে যায়, মানুষ কিন্তু খুব পিসফুল একটা লাইফ লিড করতে পারে। যে পাশের জনকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা কিংবা সবাইকে ফেলে যদি আমি সামনে এগিয়ে যাবো, এই চিন্তা যদি আমি বাদ দিতে পারি। তো আমি যখন করাই, বাচ্চাদের গান করাই, গল্প করি, স্টুডেন্টদের সাথে এই কথাগুলি বলি, আসলে জীবনটা খুব ছোট এবং চাহিদা আমি যত কমাবো তত কিন্তু আমি শান্তিতে থাকবো, তত আমি স্বস্তিতে থাকবো। এবং আসলে জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য আসলে কিন্তু খুব বেশি কিছু লাগে না। আমার যদি চলাফেরার সমস্যা, আমার একটা গাড়ি হলেই যথেষ্ট, আমার কিন্তু 5টা গাড়ি দরকার নেই বিভিন্ন ব্র্যান্ডের। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কমফোর্টেবল যাওয়া, গাড়ির বাহার দেখানো না। তো সেই ব্যাপারগুলো, শো অফ জিনিসটা যেন মানুষ না করে এবং পাশের জনকে নিয়ে বন্ধুর হাত ধরে যেন সামনে এগোতে পারে, এই জিনিসগুলো আমি বলার চেষ্টা করি। তাহলে মনে হয় যে জীবনটা অনেক সহজ এবং শান্তি হয়। আমিও একদমই একমত, একদমই একমত। আমাকে অনেকেই বন্ধু বান্ধব বোনদের মধ্যে অনেকে বলেছে যে তুমি টিচার মানুষ, তুমি পড়ালেখা করবা, এটা করবা, তুমি এই বসে বসে পুরুষ গুলো কেন, সময় নষ্ট। তো আমার কাছে যেটা অনেকেই বলেছে আমাকে, তো ওই যে পুরুষ গুণে ততক্ষণ যতক্ষণ আমি এই কাজটা করি ততক্ষণ হচ্ছে কোনো টেনশন নেওয়া যায় না, গুনে গুনে করতে হয়। তো তারপরে ওই একটা ফিনিশড প্রোডাক্ট যখন আমি কাউকে দেই, গিফট দেই কাউকে, সে খুব খুশি হয়। এই যে আরেকজনকে দিলাম, সে যে কোনো দরকারি জিনিস না, কিন্তু কোনো একটা ব্যান্ড বা একদম দরকারি জিনিস না, কিন্তু ওইটা সেই উপহার পেয়ে সে যে কি পরিমাণ খুশি হয়, ও তার খুশি দেখে আমার খুব ভালো লাগে, এক ধরনের সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট হয়। বা আমি যে বারান্দায় যে গাছ টাছ যেগুলো, যে অপরাজিতা গাছে একটা ফুল আসলো, সেই ফুলটা আমি নিজেই বীজটা লাগিয়েছিলাম, সেই গাছটা হয়ে তারপর ওখানে একটা ফুল ফুটলো, তারপরে ওই ফুল দেখে যে আনন্দটা, ওর পিছনে ওর উপরে আর কোনো আনন্দ নাই আমার কাছে মনে হয়। আবার নিজের কাজ করে গেলে মন খারাপও লাগে। যাই হোক, তারপরেও ওই এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসে যখন মানুষ আনন্দ পায় তখন কিন্তু জীবন অনেক মিনিংফুল হয়ে যায়। তখন কিন্তু আর ওই সমস্যাটা, যে ওই নির্ঝর ভাই যেটা বললেন যে কম্পিটিশন, যে যখন মানুষ কম্পিটিশনে থাকে তখন তো এই 2 নাম্বার পেয়ে সেকেন্ড হলেও মন খারাপ লাগবে। আমার একবার এরকম হয়েছিল, ক্লাস 8-এ পড়ি, তো ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষায় ফার্স্ট হলাম, ফাইনাল পরীক্ষায় হলাম সেকেন্ড, এবং 2 নাম্বার কম পেয়ে আমার খুব মন খারাপ যে আরে আমি কেন ফার্স্ট হলাম। আমার বাসায় আসার পর আমার আব্বা বললো যে ফার্স্ট হয়েছে সে তো তোর বন্ধু, ও একবার ফার্স্ট হলো, তুই একবার ফার্স্ট হলো, এই তো ভালো না, এটা তো ভালো, সবাই সব প্রত্যেকবার তুই হস, তাহলে তো আরেকজন। আজকাল কোনো বাবা মা বলে? আর আমার তো মনে হয় না। তোর আজকে খবর আছে। এই সেন্স অফ কম্পিটিশনটা থেকে যদি বের হওয়া যায় তাহলে কিন্তু বিরাট লাভ। কারণ পিস তো আসে ভিতর থেকে, তাই না? বাইরে থেকে তো পিস ইনজেকশন। এবং আমার যেটা মনে হয় যে মানুষ যখন পিসে থাকে, শান্তিতে থাকে, তখনই সে তার বেস্ট জিনিসটা দিতে পারে। তার যে পটেনশিয়ালিটি, তার ভেতরের যে, সে যখন কনফিডেন্ট হয়, তার ভেতরে শান্তি থাকে, তখন আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি, প্রায় 1 ঘন্টা শেষ করার আগে আপনার একটা কবিতা আমি শুনবো। আপনি নিজে নিজে কবিতা পড়ে, আমি মাঝে মাঝে পড়ি, ফেসবুকের ওয়ালে পড়ি। আমার হাতের কাছে কোনো কবিতার বইও নাই, কিছু নাই। আমার ফেসবুকের ওয়ালে দেওয়া বা এরকম নিশ্চয়ই আপনি স্ক্রল করলে 2-একটা বা নোটে দেওয়া এরকম কোথাও একটা পেয়ে যাবেন নিশ্চয়ই। আমি পড়ি, কিন্তু এখন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি আমার লেখা কবিতাই তাহলে একটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, একটু পড়ে। আমার কি, ওকে। বুকের উপর 100 টাকার নোট রেখে চলে গিয়েছে লোকটা। সে শুয়ে আছে মাঠে, সামনে সুউচ্চ সংসদ ভবন, আলো জ্বলছে না আর। অন্ধকার বাড়লে তার খিদে পায়, পেটের ভেতরে পাক দিয়ে ওঠে। রাস্তার ওপারে সামান্য হেঁটে গেলে ভাতের হোটেল, 2 স্তনের মাঝখানে রাখা আস্ত একটি টাকা, 2 পায়ের ফাঁকে
গড়িয়ে পড়া অচেনা বীর্য, দুখানা চোখের ভেতরে শুকিয়ে আসা আঠার মতন সময়। দুহাতে টেনে নেওয়া ভাত ডালের থালা ওই যে বেঞ্চিতে আয়েশ করে বসে ঠুসে দিচ্ছে মুখে, এই হাত মুখ চিবে নেবার দাঁত আর গলা বেয়ে পেট পর্যন্ত নেমে যাওয়া কলকবজা, এগুলো জীবন্ত আছে, বাকি সব মৃত। এই যোনি, বুক, নিতম্ব কি মুখমণ্ডল, অথবা এগুলো সব অন্য কারো। গোগ্রাসে ভাতের পরে মুখে খিলি পান, ওই যে হেঁটে যাচ্ছে ফের, কারুর সঙ্গে দেখা হবে তার এই কুয়াশায়। আলো নিভে গেছে, আইন প্রণেতারা ফিরে গেছেন বাড়ি, পেছনে আড়ং ভবনে একাকী দাঁড়িয়ে উদাস ম্যানিকুইন, গাঢ় লাল রেশমের মিহিন শাড়িতে হাজার বুটির কাজ। হাতের কাছে এটাই পেলাম। খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি এই লেখাটা পড়েছিলাম আগে মনে হয়, এর মধ্যে এটা আমার পছন্দের একটা আর কি। শেষ করব, নির্ঝর কি আমাদেরকে শেষ একটা রেশ রেখে দেবো নির্ঝরের গান? অবশ্যই। আমরা নির্ঝরের গানের সাথে সাথে বিদায় করছি। বর্ষাকাল হ্যাঁ, আরেকবার বলতে হবে নির্ঝর। বর্ষার গান দিয়ে শেষ করে বর্ষা, উফ প্লিজ। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কেন যে এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, বলা কারো কতখানি দিতেছি, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ নির্ঝর। আসলে এত প্রিয় গানটা অনেকদিন পর শুনলাম, বিশেষ করে লাইভে শোনার রেশটাই আলাদা আসলে, না ফারহান আপা? ফারহান আপা অনেক ধন্যবাদ। আসলে আমরা এইগুলো নিয়ে আরো কথা বলবো, আমরা মাঝে মাঝে আসবো, কথা বলবো আপনাদের, নিশ্চয়ই ভবিষ্যতে আবার আমরা একসাথে পাবো, এই প্রত্যাশা রাখছি। আর নির্ঝর, ফারহান আপা, দুজনকেই চাচ্ছি যে আপনারা আরো সামনে এগিয়ে যান, দুজনই অনেক ভালো কাজ করেন, যার যার জগতে অনেক ভালো ভালো কাজ করেন, এবং সমাজটাকে আমরা যেন সবাই মিলে একটি আলোময় সমাজে পরিণত করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।